এটা আমাকে দল থেকে সাময়িক বহিষ্কার করার বা আমার মেম্বারশিপ স্থগিত করার আগের কথা, যে আমাকে, এবং যে কারণে তারা বুঝতে পেরেছে যে ফজলুর রহমানকে রাজনৈতিক দল করে তারা হঠাৎ করে একটা সংগঠনে যুক্ত হওয়া ঠিক হবে না। এখনকার এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমার বাসায় বাড়িতে যাই হয়েছে, কিন্তু কালকের ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধু ন্যাক্কারজনক না, এটা বাংলাদেশের জীবনে কোনোদিন হয়নি যে একটা প্রেস ক্লাবে ঢুকে বা রিপোর্টার ইউনিটিতে ঢুকে একদল লোক মবের নামে যাদেরকে অত্যাচার করেছে, যে মিটিংটা পণ্ড করেছে, মিটিংটা ছিল মঞ্চ ৭১-এর নামে। মুখ্য আলোচনা হবে উত্তরের সংবিধান নিয়ে আলোচনা। এটা এমন কোনো অপরাধের মধ্যেই পড়ে না। এবং যারা তাদেরকে পারমিশন দিয়েছিল ওই হলে মিটিং করার জন্য, রিপোর্টার্স ইউনিটির যে কমিটি, তারা নিশ্চিতভাবে মঞ্চ ৭১-এর নাম শুনেই তারা অনুমতি দিয়েছে। তাহলে তাদের টোটাল দায়িত্ব ছিল এই সভাটাকে রক্ষা করা। তা না হলে রিপোর্টার্স ইউনিটির কমিটি এবং রিপোর্টার্স ইউনিটির ব্যাপারে মানুষের একটা সাংঘাতিক ধরনের ঘৃণা সূচক নেগেটিভ ধারণা আসবে। আমি তাদের মিটিং করার পারমিশন নিলাম, আর সেইখানে এসে কি জায়গা এটা, এখানে এসে মিটিংটা বন্ধ করে দিল। আমি কিন্তু রিপোর্টার্স ইউনিটির কাউকে এই ব্যাপারে কোন উদ্যোগ নিতেও দেখি নাই, স্টেটমেন্ট করতেও দেখি নাই। এটা আমার কাছে খুব অবাক লেগেছে তারা কারা। অথচ তাদের সাংবাদিক একজন আছে মঞ্জুরুল আলম পান্না, আরো বোধহয় একজন আছে, তাদের জ্ঞাতি ভাই, তাদেরকে ধরে নিয়ে গেল, অপমান করল। একজন আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব কার্টুন সাহেব, কল্পনাও করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনবে জনবে কোন পরিমাণে, কার বাড়িতে কয়জন জন্মায়, কার গোষ্ঠীতে কয়জন জন্মায়, কার পরিবারে কয়জন জন্মায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরপরে সর্বোচ্চ আছেন জনাব লতিফ সিদ্দিকী। উনি জনাব লতিফ সিদ্দিকী, আমি জানি তার জীবন ইতিহাস যা জানি, লতিফ সিদ্দিকী ছাত্রলীগ যখন প্রথম শুরু হয় ১৯৬২ সনে শাহ মুয়াজ্জেম এবং শেখ ফজলুল হক মুনির নেতৃত্বে, ৬২ সেইখান থেকে লতিফ সিদ্দিকী রাজনীতি শুরু করেছে। তার বয়স এখন ৮৬-৮৭ বছর। ওনার মতো একজন সাংঘাতিক ধরনের, মানে একজন এত সিনিয়র লোক, বাংলাদেশের রাজনীতির সমস্ত পর্যায়ে তিনি জড়িত ছিলেন। এমনকি ৬৬ সন থেকে ৬৯ সন পর্যন্ত উনি একাধারে জেলে ছিলেন। যদিও তৎকালীন সময় তিনি সাদত কলেজের ভিপি ছিলেন তার আগে, ইত্যাদি ইত্যাদি। ৭০-এ উনি এমপিএ ছিলেন কালিহাতির, ৭০ সনে বারবার এমপি ছিলেন। তার চেয়ে বড় কথা ছিল উনি টাঙ্গাইলের প্রধান মুক্তিযোদ্ধা সংগঠক ছিল, এমনকি কাদের সিদ্দিকী বীরুত্তমের আগে। এবং একটা জিনিস খুব অবাক করা কাণ্ড, জনাব জিয়াউর রহমান সাহেব যখন ব্রিগেডের দায়িত্ব নিলেন, জেড ফোর্সের দায়িত্ব যখন নিলেন, তখন লতিফ সিদ্দিকী প্রায় তার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন এবং সমস্ত যুদ্ধের সময়টা উনি ছিলেন। আর যুদ্ধ শুরু হওয়ার পরেই ৩রা ডিসেম্বরের পরে যখন মিত্র বাহিনী এসে যোগ দিল, উনি কিন্তু ভিতরে এসে পড়েছিলেন, নিজের হাতে যুদ্ধ করেন নাই, কিন্তু উনি টাঙ্গাইল জেলার মূল সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধে। যেভাবে দেখলাম কিছু অজানা অচেনা লোক অপমান করল, এরা কারা আমি জানি না, আল্লাহ কি আছে কিনা পৃথিবীতে এটা আমি বুঝি না। তবে এটা নিন্দা করার ভাষা, মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণের ভাষা, এটা আবার সরকার তো বোঝা গেল যে এরা মবের পক্ষে আছে। আমি যেটা মনে করি সেটাই মনে সত্য হচ্ছে। আমি আগেই বলেছিলাম এই সরকার হইলো সবকিছু হাকিম হয়ে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, সাংবাদিক বন্ধু এবং আরো যারা গ্রেপ্তার হয়েছেন, আমরা তাদের মুক্তির দাবি জানাই। এখন আসি আপনার প্রসঙ্গে। আমি বলছিলাম যে গত সপ্তাহটা ছিল ঘটনাবহুল সপ্তাহ। আপনি একটি রাজনৈতিক দল করেন,
সেই দল থেকে আপনাকে প্রথমে শোকজ নোটিশ, এরপরে শোকজ নোটিশের পরে আপনি নোটিশের জবাব দেন, জবাব দেওয়ার পরে আপনাকে দল থেকে সকল পদে 3 মাসের জন্য স্থগিত করা হয়। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে মবের বাংলাদেশ, আমরা সর্বত্র মব দেখছি, আপনার বাসভবনেও মবের অপচেষ্টা করা হয়েছে। দেশবাসী জানতে চায় যে আপনি আসলে কেমন আছেন, এখন আপনি কেমন আছেন, আমরা একটু সেটি জানতে চাই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, সাগরে জন্ম যার শিশিরে কি ভয় তার। আমি সারা জীবন উজান গাঙ্গের নাই, আমি উজান সুতে নৌকা বহর মানুষ, কিন্তু খুব দামি জিনিস, যেমন বাংলাদেশের সবচেয়ে দামি মাছ যেটা, এটা কিন্তু সুতের উজানে চলে, এটার নাম হলো ইনসাফ, সুতের উজানে। এবং বাঙালি শিক্ষিত অশিক্ষিত যাই বলেন, বাঙালি সবসময় জাতি হিসাবে স্রোতের উজানে চলে, যাদের মধ্যে সেন্স কাজ করে। এবং আমি যাদের মধ্যে সেন্স কাজ করে সেই দলের একজন সদস্য, এইটা আমার কাছে তেমন কিছু মনে হয় না। এই যে বললাম, সাগরে জন্ম যার শিশিরে কি ভয় তার। দল যেটা ভালো মনে করেছে, আমার বক্তব্যে ত্রুটি তারা পেয়েছে বলে তারা বলছেন, আমার উত্তর দেওয়ার পরেও তারা কনভিন্স হন নাই, তারা আমাকে 3 মাসের জন্য স্থগিত করেছে। আমি 3 মাস এর মধ্যে দেখি তারা আরো পরে কি করে। কিন্তু আমি যেহেতু দল আমাকে বহিষ্কার করে নাই, আমি স্থগিততা এমন কোনো ব্যাপার না। আমি দলের সঙ্গে মানে দলের সমস্ত ব্যাপারে আমি একটিভ হব না, একটিভ হওয়ার কোন স্কোপও আমার নাই, কিন্তু সমস্ত ব্যাপারে আমার সম্পৃক্ততা থাকবে। এখন পর্যন্ত বিএনপির সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমার সম্পৃক্ততা থাকবে। অ্যাক্টিভিটিস তো দল আমার স্থগিত করছে, কিন্তু সম্পৃক্ততা মানসিক ভাবে, আদর্শিক ভাবে বা বিভিন্ন ভাবে আমার সম্পৃক্ত। আমি তো সাপোর্টার হিসাবে একটা জিনিস সমর্থন করতে হবে, এটা তো আর কেউ বন্ধ করতে। যদি বলতো যে ফজলুর রহমানকে বহিষ্কার করা হলো, তাইলে আমি মনে করতাম এভরিথিং ইজ ফিনিশড। বাট ইটস এ প্রাইমারি লেভেল, যে একজন লোককে, আমার দলের বহু মানুষকে, বহু স্থায়ী কমিটির সদস্যকে 2-3 মাসের জন্য তারা তাদের কোনো ঘটনার কারণে তারা করছে, স্থগিত করে। ঠিক আছে, আমি দেখি এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমরা আলাপের শিরোনামটা নির্ধারণ করেছি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হুমকিতে কেন, আমরা মনে করছি কেন, এই ফিলটা কেন আসছে, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? সেই যে বাঙালিদেরকে দুঃখ কোনোদিন বুঝলো না, তারপরে সংগ্রাম, আধুনিক সংগ্রাম শুরু হলো। সেই আধুনিক সংগ্রামের পরতে পরতে কত নেতা এসেছে, কত নেতা গিয়েছে। সংগ্রামের মূল ভিত্তি শুরু হলো 1885 সনে জাতীয় কংগ্রেস নামে ভারতে একটি পার্টি করে, যেটার জন্ম হয়েছিল বোম্বেতে, আর যেটার প্রেসিডেন্ট হয়েছিল একজন বাঙালি, তার নাম ওয়াইসি ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। সেই যে কংগ্রেস শুরু হলো 1885 সনে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে বাংলায় যখন 1905 সনে এসে বঙ্গভঙ্গ হলো, তখন বাঙালি জাতি সবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তখনই গান হয়েছিল রবি ঠাকুরের, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। তখনই রবি ঠাকুরের গান ওই সময় থেকে ধরে হয়েছিল, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখনই জন্মগ্রহণ করলো বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, ক্ষুদিরামেরা, যারা ফাঁসির মঞ্চে একবার বিদায় দেমা ঘুরে এসে আসে, এই গানটা এখনো। আর এর মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছিল আর একটি রাজনৈতিক দল ঢাকায়, যার নাম ছিল ভারতীয় মুসলিম লীগ। এটা হয়েছিল ঢাকার নবাব সলিমুল্লাহর বাড়িতে। তিনি ছিলেন সেই মুসলিম লীগের প্রথম সভাপতি। তাহলে বাংলায় শুরু হলো বঙ্গ। কলকাতা ছিল সারা ভারতবর্ষের রাজধানী, এবং সারা ভারতবর্ষের কিন্তু রাজনীতিতে হতো গান্ধীও কলিকাতায় থাকতো। সব মানুষ কলিকাতা থেকে, ভারতের যত নেতা আছে সবই কলিকাতা কেন্দ্রিক, কারণ কলিকাতাই ছিল 1912 সন পর্যন্ত ভারতের রাজধানী। সেই
কলকাতাকে কেন্দ্র করে যে রাজনীতি, সেখানেই শুরু হলো ইয়াং ছেলেদের সেই সব স্বাধীনতা পার্টি, স্বরাজ পার্টি ইত্যাদি ইত্যাদি। আমি অনুশীলন, যুগান্তর পার্টি, এগুলো অনেক বলতে পারি। আর তারই পথ ধরে আসলেন গান্ধী। সেই গান্ধী আসলেন কোত্থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে অসহযোগ আন্দোলন করে দুনিয়া সে কংগ্রেসের নেতৃত্ব নিলেন 1970। তখন জিন্না ছিল, মোহাম্মদ আলী জিন্না তখন পার্লামেন্ট মেম্বার ছিল বোম্বে কনস্টিটিউয়েন্সি থেকে। তিনি ছিলেন কংগ্রেসের নেতা, গান্ধীর চেয়েও বড় নেতা। আমি এটা মানতে পারেন। এই কন্ট্রাডিকশন শুরু হইলো কংগ্রেসের মধ্যে। এক পর্যায়ে কিন্তু মিলনের জন্য আমাদের আরেক বাঙালির ছেলে, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, খালি ফজু ফাগলা কইলেই তো না। হ্যাঁ, আর এই স্লোগান, ওই যে 1 2 3 4, হ্যাঁ, গাছের ডালে কাওয়া, এই স্লোগান দিলেই বাংলার সব হয়ে যাবে। সেইটাকে গান্ধী এবং জিন্নার কন্ট্রাডিকশন, সংঘর্ষকে মিটানোর জন্য বাঙালির একজন সন্তানকে তখন কংগ্রেসের সেক্রেটারি জেনারেল করা হলো 1918 সন থেকে 1920 সাল। বাঙালির সেই মুসলমান মহামানবের নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক। যদিও তখন উনি শেরে বাংলা হন নাই, তখন ছিলেন একে ফজলুল হক। এত বিখ্যাত ব্যক্তি তখনই হয়ে গিয়েছিলেন তিনি যে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিল তার প্রাইভেট সেক্রেটারি। জওহরলাল নেহেরু যখন 1916 সনে পাশ করে আসলো ব্যারিস্টারি, বাপের সঙ্গে প্র্যাকটিস করে বললো, বাবা আমি রাজনীতি করতে চাই। তার বাবার নাম হলো মতিলাল নেহেরু, তার দাদার নাম হইলো নন্দলাল নেহেরু। আমি কি কমু, 7 পুরুষ বলতে পারবো তাদের। তার বাড়ি হইলো নহরের পারে কাশ্মীরে, এই কারণে তাকে নেহেরু বলা। যা হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তার বাপ এদিকে, বাবা আমি পলিটিক্স করতে চাই। বললো পলিটিক্স করতে গেলে আগে ফজলু, ইন্ডিয়ার সমস্ত সিনিয়র নেতারা যারা ফজলুল হক সাহেবের বড় ছিলেন তারা তাকে ফজলু নামে ডাকতো। তুই গিয়ে ফজলুর প্রাইভেট সেক্রেটারি। 2018 সন থেকে 2020 সন পর্যন্ত শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন কংগ্রেসের সেক্রেটারি জেনারেল এবং ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিল তার প্রাইভেট সেক্রেটারি। 1918 থেকে 1920 সন পর্যন্ত। তারপরে আবার একটা নতুন রাজনীতি আসতো, সেটাকে বলে খেলাফত ও অসহযোগ আন্দোলন। খেলাফতের নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী এবং হযরত নোমানী। উনিও মৌলানা, উনি দুইজনের চেয়ে বড় মৌলানা, কিন্তু ওনার নামটা পিছনে চলে গেছে এই কারণে গান্ধী এবং জিন্নাহ পরবর্তী সময় মিল করে ওনার নামটা পিছনে ফেলে দিয়েছে। কারণ ওই একজন মৌলানাই প্রথম চাইতো যে ভারতের কোনো ভাঙ্গন হবে না, ভারত থাকবে কনফেডারেট স্টেট, এটার নাম হবে ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া, লাইক আমেরিকা। ওই মৌলানা হযরত নোমানীর বই যারা পড়ে নাই তারা এই দেশের ভারতীয় রাজনীতিটা বুঝতে পারবে না। কনফেডারেল স্টেট অফ ইন্ডিয়া তার বইয়ের নাম। কথাটা খুব বুঝা। সেই মৌলানা হযরত নোমানী আর এই দিকের নেতা হয়ে গেল অসহযোগ আন্দোলনের নেতা। এই কারণে বলো খেলাফত অসহযোগ আন্দোলন। সেই খেলাফত অসহযোগ আন্দোলনটা কেন সৃষ্টি ছিল? প্রথম মহাযুদ্ধের পরে তুরস্ক ছিল খেলাফতের মূল রাজধানী। সেইটাকে ভেঙে ব্রিটিশরা বা মিত্র শক্তি যখন তছনছ করে দিল মুসলমানরা, তখন তার বিরুদ্ধে ওইগুলো অনেক কথা, আমি সেটা বলতে চাই। তারপরে বাংলায় একজন নেতা আসলেন, আমরা তাও জানি না। 1912 সন থেকে বাংলায় একজন নেতা আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে শুরু করলেন, সবচেয়ে বাংলার জনপ্রিয় নেতা। এবং 1922 সনে এসে তার উপাধি হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোগী হলেন শেরে বাংলা একে ফজলুল হক। যখন উনি মন্ত্রিসভা গঠন করলেন তখন শেরে বাংলা মন্ত্রী ছিল কিন্তু তার শিক্ষামন্ত্রী। এবং শেরে বাংলার নামে 1923 সনে কলেজ হয়েছে। ওই যে এখানে সোনা মসজিদ আছে ওইখানে চাঁপাইনবাবগঞ্জে 1923, তখনও ভারত স্বাধীন হয় নাই, কিন্তু শেরে বাংলা ফজলুল হকের নামে কিন্তু কলেজ আছে তখন থেকে। উনি কিন্তু বাংলার এই কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলা কিন্তু উনি শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করে। যা হোক, আমি সেই দিকে যাইতে চাই না। পরবর্তী সময়ে শেরে বাংলা মন্ত্রী 1927 সন পর্যন্ত এবং 1931 সনে আইসা উনি হলেন কলকাতার মেয়র, প্রথম মেয়র, কলকাতার ইলেক্টেড মেয়র।
কলকাতা মিউনিসিপ্যালিটির ইলেক্টেড মেয়র, এবং তার ডেপুটি মেয়রের নাম হইল বাংলার আরেক শ্রেষ্ঠ সন্তান সুভাষ চন্দ্র বোস। বুঝতে হবে, জানতে হবে, খালি খালি ফজলুর রহমানের মারে ফেললে কি হইব? সেই সুভাষ চন্দ্র শেরে বাংলা এবং সুভাষ চন্দ্র বসুর ঐকান্তিক মিলনের কারণেই কিন্তু এই দেশে নতুন করে আবার গণতন্ত্রের সূর্য উঠলো, এবং 1935 সনে ভারত শাসন আইন নামে একটা নতুন গণতান্ত্রিক আইন লেখা হইলো। তার ইলেকশন হইলো 1937 সনে। 1935 সনের সংবিধান অনুযায়ী 1937 সনে বাংলায় ইলেকশন, এবং সেই ইলেকশন তিনটা পার্টি ইলেকশনে অংশগ্রহণ করলো। একটা হলো কংগ্রেস, একটা হলো মুসলিম লীগ, আর শেরে বাংলার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। এবং সেই ইলেকশনে শেরে বাংলায় ফজলুল হক হলেন প্রধান মুখ্যমন্ত্রী না, কিন্তু কারণ বাংলা ছিল তখন প্রেসিডেন্সি। বিহার এবং উড়িষ্যা বাংলার সাথে ছিল, কলকাতা তাদেরও রাজধানী ছিল, এটা বুঝতে হবে। সেই শেরে বাংলা মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন। বাঙালির ছেলে প্রথম সিরাজউদ্দৌলা কে হত্যা করার পরে ওই যে 1757 সনে সিরাজউদ্দৌলাকে হত্যা করলো, ঠিক তার 180 বছর পরে আরেক বাঙালি মুসলমানের সন্তান শেরে বাংলা ফজলুল হক এসে কলকাতার ক্ষমতায় বসলো। বাংলার সেই শেরে বাংলা ফজলুল হক, এরপরে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, তারা বাংলার বিশাল বিশাল বিশাল, এরাই বাংলার লিডারের আসল প্রতিকৃতি, এবং তাদের পদ্মেরই বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং সেই পথে স্বাধীনতা আস্তে আস্তে ধীরে ধীরে আগাল। 52 ভাষা 47 হিসাবে এক ধরনের স্বাধীনতা পাইলাম, যে স্বাধীনতা হিন্দু মুসলমানের সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে বাংলা ভাগ হয়ে গেল, এবং আমরা কলকাতা হারাইলাম। সবকিছু হারায় শুধু পূর্ব বাংলাকে নিয়ে পূর্ব পাকিস্তান হিসাবে আসলাম। এগুলো অনেক ঘটনা। এবং 23 বছর মুসলিম লীগ পূর্ব পাকিস্তানকে শাসন করলো, যদিও এর মধ্যে কিছুদিন 54 সন থেকে 58 সন পর্যন্ত যুক্ত ফ্রন্টের ইলেকশনে শেরে বাংলা একে ফজলুল হক, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমানরা তখন এই দেশে 4 বছর ছিল। আর অন্য 23 বছরের মধ্যে 19 বছর মুসলিম লীগ এবং কনভেনশন মুসলিম লীগ তারা শাসন করলো। এরই পথে পথে 52-এর ভাষা আন্দোলন, 62, 64-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, আওয়ামী লীগ মেজরিটি হওয়ার পর যখন ইয়াহিয়া খান এবং ভুট্টোরা ষড়যন্ত্র করে পশ্চিম পাকিস্তানের ক্ষমতা দেয় নাই, তারপরে সেই মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি আজকের বাংলাদেশ সৃষ্টি করেছিল, মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের নেতা ছিল তাজউদ্দিন সৈয়দ নজরুল। আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি যারা অস্ত্র ধরে যুদ্ধ করেছিল, তার মধ্যে সিলেটের সেই মহান সন্তান এমএজি উসমানী প্রধান সেনাপতি। তার পরের নামটাই জিয়াউর রহমান। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরের নামটাই এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম সে নিজে করছে, তারপরে সেকেন্ড টাইম। যা হোক, সেগুলা আমি বলতেছি আমার থাকতে পারে, কিন্তু জিয়াউর রহমানের পরেই, জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হয়ে গেল, সেইখানে গেল মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধ, এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তারপরে আসলো খালেদ মোশাররফ, সেক্টর 2। খালেদ মোশাররফ যখন 10বার যুদ্ধে আহত হইলেন, তখন আসলেন আমার কিশোরগঞ্জের বিখ্যাত সন্তান, যে পরবর্তী সময় দুর্ভাগ্যজনক ভাবে নিহত হলো, মেজর হায়দার বিরুদ্ধে। আপনি দেখবেন 16 ডিসেম্বরে নিয়াজির ডান দিকে হইল জগজিৎ সিং অরোরা, তাকে নিয়ে যাচ্ছে, নিয়াজি তাদের পায়ের কাছে রিভলভারটা রাখছে, ডান দিকে জগজিৎ সিং অরোরা, আর বাম দিকে হাতে ধরে আছে, তার নাম হইল মেজর হায়দার। সেই যে মেজর হায়দার, তারপরে 3 নম্বরের সেক্টর শফিউল্লাহ, 4 নম্বর সেক্টর সিআর দত্ত, 5 নম্বর সেক্টর হইল মীর শওকত আলী, 6 নম্বর সেক্টরে হইল এম কে বাশার, 7 নম্বর সেক্টর হলো কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর মেজর এম এ মঞ্জুর, 9 নম্বর সেক্টর হলো মেজর এম এ জলিল, 11 নম্বর সেক্টর মেজর তাহের বা কর্নেল তাহের। এই তো সেক্টর কমান্ডার।
প্রধান সেনাপতি মুজিবনগর সরকার। যুদ্ধ হলো 9 মাস। যুদ্ধের শেষ পর্যায়ে ভারত এসে আমাদেরকে সহযোগিতা করলো। এর আগে ভারত আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিল, যেখানে 7 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে, ডায়রিয়াতে মারা গেছে। 7 লক্ষ মানুষ ক্যাম্পে ক্যাম্পে মারা গেছে। অনেকে বলে তার চেয়েও বেশি মারা গেছে ক্যাম্পে ক্যাম্পে, যারা শরণার্থী হয়েছিল। ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, খাবার দিয়েছে। সেই ভারত এসে 3রা ডিসেম্বর 1971 সালে এসে নিজেরা যুদ্ধে অংশগ্রহণ করলো। এককভাবে না, মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী একসাথে মিলে ইউনাইটেড ফোর্স হিসাবে যুদ্ধে অংশগ্রহণ। সেই যুদ্ধে অংশগ্রহণ করার মাত্র 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর 13 দিনের মধ্যে পাক বাহিনী সারেন্ডার করতে বাধ্য। অনেক মহান ব্যক্তিরা বলে, আমাকে 2টা গালি দিব, দেখ আপনি বিশ্বাস করবেন না ভাই, প্রতিদিন অন্তত 2-1 হাজার গালি খাই। কি গালি খাই? এটা ওই ফ্রান্স থেকে দেয়, আমেরিকার থেকে দেয়, সৌদি আরব থেকে দেয়, বাংলাদেশ থেকে দেয়। একদম নিচু গালিটা হইলো, এই কুত্তার বাচ্চা ফজু পাগলা, এই হইলো নিচের গালি। এর উপরের গালির স্ট্যান্ডার্ডটা আমাকে অনেক সময় মনে যদি করতে রাত্রে ঘুম হবে না, মরতে ইচ্ছা করবে, এত গালি আমাকে। আমি যে কারণে কথাটা হলো, অনেকে বলে 16ই ডিসেম্বরে সারেন্ডার করছে যখন, উসমানী সাহেব ছিল না কেন? এটা খুব কঠিন প্রশ্ন। যারা মুক্তিযুদ্ধ করে নাই, যারা আল বদর রাজাকার ছিল, তারা খুব কঠিন প্রশ্ন করে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, পাকিস্তানের যারা মিত্র, উসমানী সাহেবরে আনে নাই। আরে গর্দবের দল উসমানী সাহেবকে আনবে কেন? জগদীশ বরুণা তো সারা ভারতের প্রধান সেনাপতি না, উনি তো একটা ইস্টার্ন কমান্ডের সেনাপতি, দায়িত্বরত। কাজে আমার উসমানী সাহেব তো হলো, দেশ যত ছোট হোক, প্রধানমন্ত্রী বসবে, প্রধান সেনাপতি বসবে। কাজে যেহেতু তখনকার প্রধান সেনাপতি ফিল্ড মার্শাল মানিক শো সারেন্ডার করাইতে আসে নাই, কাজে আমার বাংলার সেনাপতি প্রটোকলে এখানে আসতে পারে না। কাজে আমার যে বাংলার 2nd সেনাপতি ছিল, তার নাম ছিল একে খন্দকারকে পাঠানো হয়েছে। যেহেতু তাদের 2nd ম্যান আসছে, ইন্ডিয়ার সেনাপতিদের, আমাদেরও 2nd ম্যান আসছে, বলে তাই উসমানী ছিল না কেন? এইসব প্রশ্ন আজকে আমি কেন আনতেছি জানেন? বড় মনে দুঃখ, এত আকতা কুকতা, এত মিথ্যা কথা মুক্তিযুদ্ধের ব্যাপারে আছে, এগুলা বলে শেষ করা যায় না। কারা করতেছে? যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, যারা মুক্তিযুদ্ধে আল বদর রাজাকার ছিল, যারা দালাল ছিল, বিশেষ করে জামাত। এরা যে আল্লাহ এদেরকে কি দিয়া সৃষ্টি করছে আমি জানি না। এরা এত মিথ্যা বলতে পারে, গায়ে সুন্দর ইসলামিক পোশাক তারা বলে, আমি বলি অ্যারাবিয়ান পোশাক। কথাটা বোঝার চেষ্টা করবেন, কারণ ওই পোশাকটা অ্যারাবিয়ান পোশাক, ওই যে জুব্বা টুব্বা যা আছে এটা অ্যারাবিয়ান পোশাক। কিন্তু আমি বললাম এটা ইসলামিক পোশাক গায়ে দিয়ে তারা এত বকাবকি করতে পারে, এত মিথ্যা কথা বলতে পারে। আমার কাছে মনে হয়, হে আল্লাহ, তুমি আমাকে আরো কিছুদিন বাঁচায় রাখো, যাতে এদেরকে নাম, তাদেরকে মারবো না, আমাকেও তারা মারুক, এটা আমি চাই না, কিন্তু তাদেরকে যাতে রাজনৈতিক ভাবে আমি বলতে পারি আমার কাছে আপনারা মাপ চান, কারণ আপনারা আমাকে ফজু পাগলা বলছেন। আপনারা আমাকে হেন কোনো গালি নাই যে গালি দেন নাই, আমার মা বাপকে হেন কোনো গালি নাই যে গালি দেন নাই। আমি জামাতকে শিবিরে দাঁড় করায় একদিন যদি বাইচা থাকি, মাপ চাও। আমরা ভুল করছিলাম, আপনাদের মতো মানুষকে এই ধরনের নিচ প্রকৃতির বোকা দেওয়া ঠিক হয় নাই। এবং জামাত শিবিরের কাছ থেকেই আসছে গাছের ডালে কাওয়া তারেক রহমান, 1 2 3 4। কথাটা কি বুঝতে পারছেন? এই সব বোকা যে আসছে, এটা জামাত শিবিরের কাছ থেকে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা স্লোগান দেয় আমার বাসার সামনে, যে মেয়েটা এসে এই সব জঘন্য কুৎসি স্লোগান দিছে, ওর কি মা বাপ নাই? ওর মা বাপকে ওর দেখে না, ও গেলে কি জিজ্ঞাসা করে না তার মা বাপ তোর কি এইভাবেই জন্ম দিছি? অথবা ও কি মা বাবার সামনে গেলে লজ্জা পায় না? যে ছেলেরা এইসব স্লোগান দেয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা, আমাদের সবচেয়ে বড় ব্রিলিয়েন্ট, আমাদের পরের প্রজন্ম, এরার মুখে যে স্লোগান আমি শুনছি, এর চেয়ে দুর্গন্ধের স্লোগান তো হইতে পারে না। আমি তাদেরকে হাত জোর করে আজকের প্রজন্মকে বলবো, বাবারা, তোমাদের 60 বছর আগে আমি স্লোগান দিয়েছি,
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কি অসাধারণ স্লোগান! রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। বাবারা, তোমরা স্লোগান বানাও। ওই একটা স্লোগান এখন এসেছে, যে বাবারা এই স্লোগানটা তৈরি করেছে, আমি বলবো তারা হয়তো বা ফজলুর রহমান, আমি এটা দাবি করতেছি না, যেমন বিএনপির যে স্লোগানটা ছিল প্রথম, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় যায় না, বিএনপির মুখে একটা স্লোগান ছিল, এই স্লোগানটা শিখিয়েছিলাম আমি বললাম, এবং এটার কোথায় দিয়েছিলাম আমি বলি, যখন ছেলেরা খুব হইচই করে স্লোগান দিতেছিল নরসিংদীতে, আমি একটা মিটিং, কারণ আমি নরসিংদীর দায়িত্বে ছিলাম কেন্দ্রের পক্ষ থেকে, নরসিংদীতে আমি একটা মিটিং এ ছিলাম, তখন খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির প্রেসিডেন্ট সভাপতিত্ব করতেছিল, ছেলেরা হইচই মার্কা স্লোগান দিতেছিল, আমি ধমক দিয়ে থামায় বললাম একটা স্লোগান দেও তো, ছেলেরা চুপ। আমি স্লোগান দিব কারণ আমি প্রধান অতিথি মিটিং এ, হাত তুললো, আমি বললাম বলো, আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব। এখন যে স্লোগানটা আসছে সবচেয়ে সুন্দর স্লোগান, পুরস্কার দেবার মতো, তোমরাও জানো আমিও জানি জামাত হলেও পাকিস্তান, তোমরাও জানো আমিও জানি ছাত্র শিবির পাকিস্তানি, এইগুলো হইল স্লোগান। কথাটা কি আপনাকে বুঝাইতে পারছে? ওই স্লোগান গুলো তোমরা সৃষ্টি করতে পারো না, তোমরা ইসলাম করো, তোমরা ইসলামের নাম দাও, তোমরা প্রত্যেক ওয়াক্তে পৃথিবীর মানুষের সব স্রষ্টা যিনি, তার নামে তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়ে তোমরা নামাজ পড়ো, তোমাদের মুখে এত কুৎসিত ভাষা আসে কেন? এত জঘন্য ভাষা তোমাদের মুখে আসে কেন? তোমরা কি শিখাইতে চাও মানুষকে? তোমরা কি প্রমাণ করতে চাও যে বাংলাদেশ যে একটা দেশ, এটার অস্তিত্ব থাকা ঠিক না, এটা একটা কুৎসিত দেশ, এটা কইরা পাকিস্তান বানাতে চাও? এবং এটা করার জন্য চক্রান্তমূলক স্লোগান। যা হোক, আমি যে কথাটা আপনাকে বলবো, সেই যে আজকের এই ঘটনা শুরু হয়েছে, এই ঘটনার পরতে পরতে এর দুঃখ এবং বেদনার ইতিহাস আছে।